আচ্ছা, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ভূমিরূপের গঠনকারী প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ। এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট জিওগ্রাফির শুরুর ক্ষেত্রে। মানে আমরা যদি ফিজিক্যাল জিওগ্রাফির অংশটাকে আলাদা করি তাহলে ফিজিক্যাল জিওগ্রাফির শুরুর ক্ষেত্রে দুটো জিনিস হয়, একটা হচ্ছে জিওটেকটনিক্স এর অংশ আর আরেকটা হচ্ছে জিওমরফোলজির অংশ। জিওটেকটনিক্স এর অংশে মূল জায়গাটা যেটা সেটা হচ্ছে বিভিন্ন শক্তি বিভিন্ন প্রক্রিয়া কিভাবে কাজ করে। এই জিওটেকটনিক্স এর অংশে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে ভূমিরূপ গঠন প্রক্রিয়ার অংশ। আচ্ছা, ফার্স্ট আমরা আসছি ভূমিরূপ কি। ভূমিরূপ বলতে আমরা পৃথিবীর উপরিভাগের যে কোনো ত্রিমাত্রিক ভূদৃশ্যকে বুঝি, যে কোনো ত্রিমাত্রিক ভূদৃশ্য যেটা পৃথিবীর উপরিভাগে সৃষ্টি হয়েছে। যেমন আমরা ধরলাম পাহাড় পর্বত, মালভূমি, সমভূমি, খুব ছোট ভূমিরূপের ক্ষেত্রে গিরিখাত, ক্যানিয়ন, এরকম। তা এই যে ভূমিরূপগুলো আমরা দেখছি, এই ভূমিরূপগুলো প্রত্যেকটাই ত্রিমাত্রিক। কোনোটার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে উচ্চতা আছে, কোনোটার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে গভীরতা আছে, কারণ উত্থিত ভূমিরূপ হতে পারে, অবনমিত ভূমিরূপ হতে পারে, সবগুলোই কিন্তু ত্রিমাত্রিক। এই ত্রিমাত্রিক ভূদৃশ্যটা তৈরি হয় যে প্রক্রিয়ার মাধ্যমে তাকে বলা হয় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মাধ্যমে কি হতে পারে? ভূমিরূপের কোনো একটা নতুন ভূমিরূপের উদ্ভব হতে পারে, পুরনো ভূমিরূপের বিনাশ ঘটতে পারে, কোনো ভূমিরূপ পরিবর্তিত হতে পারে। যেমন আমরা দেখলাম যে কোনো ছোট খরস্রোত জলপ্রপাতে পরিণত হয়েছে, কোনো ক্যানিয়ন গিরিখাতে পরিণত হয়েছে ক্রমশ চওড়া হতে হতে। এরকম পরিবর্তন হতে পারে, বিবর্তন হতে পারে। মানে পর্বত থেকে মালভূমি গঠিত হয়েছে, মানে পর্বত একটা স্টেজের একটা নির্দিষ্ট উচ্চতার ভূমিরূপ, যেখান থেকে উচ্চতা কমে গিয়ে বা ক্ষয়ের ফলে উচ্চতা কমে গিয়ে বিবর্তন হয়ে নতুন একটা ভূমিরূপ তৈরি হয়েছে। এরকম বিবর্তন হতে পারে। এই জিনিসগুলো ভূমিরূপ গঠন প্রক্রিয়া ঘটতে পারে কোন একটা ভূমিরূপের ক্ষেত্রে। কোন প্রক্রিয়া ঘটতে পারে? ভৌত অথবা রাসায়নিক দুটো প্রক্রিয়ার মাধ্যমেই ঘটতে পারে। ভৌত রাসায়নিক দুটো প্রক্রিয়ার মাধ্যমেই সৃষ্টি হতে পারে। যে শক্তিগুলো এই ভৌত রাসায়নিক প্রক্রিয়াটাকে কার্যকরী করে সেই শক্তিগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে অপার্থিব আর একটা পার্থিব শক্তি। অপার্থিব শক্তি মানে যেটা মহাজাগতিক বস্তুকণার মাধ্যমে হয়। মহাজাগতিক বস্তুকণার মাধ্যমে বলতে কোনো জ্যোতিষ্কের খণ্ডীকৃত অংশ, উল্কার খণ্ডীকৃত অংশ, এগুলো যখন প্রচন্ড বেগে পৃথিবীর দিকে ছুটে এসে পৃথিবী পৃষ্ঠে পড়ে তখন পৃথিবী পৃষ্ঠে একটা অবনমিত গর্ত সৃষ্টি করে। এই গর্তগুলোকে বলা হয় ক্রেটার। যদিও ক্রেটার কথাটা কিন্তু আগ্নেয়োচ্ছ্বাস বা ভূমিকম্পের ক্ষেত্রে সৃষ্ট গর্ত যখন গর্ত তৈরি হয় কোনো একটা অবনমিত স্থান তৈরি হয় আগ্নেয় অগ্নুদ্গম বা ভূমিকম্পের জন্য, তখনও কিন্তু আমরা ক্রেটার বলি। অগ্নুদ্গমের ফলে সৃষ্টি হলে আগ্নেয় ক্রেটার, ভূমিকম্পের জন্য সৃষ্টি হলে সিসমিক ক্রেটার। কিন্তু যখন মহাজাগতিক বস্তুকণার মাধ্যমে সৃষ্টি হয় তখন তাকে বলা হয় মিটিওর ক্রেটার। METEOR, মিটিওর ক্রেটার। মিটিওর কথাটা কেন ইউজ করা হয়? কারণ কি, যত মহাজাগতিক বস্তুকণা যেগুলো পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলোকে ঠিক সবসময় আলাদা করা যায় না বলে সব বস্তুকণাগুলোকে একসঙ্গে মহাজাগতিক বস্তুকণাকে মিটিওরাইটস বলা হয়। ওর জন্য এই অপার্থিব শক্তির মাধ্যমে খুব কম ভূমিরূপ তৈরি হয়। যদি কোনো ভূমিরূপ তৈরি হয় তাকে আমরা মহাজাগতিক মিটিওর ক্রেটার বলে থাকবো। যেমন একটা উদাহরণ, ব্যারিঞ্জার ক্রেটার বলে একটা ক্রেটার আছে যেটাকে মিটিওর ক্রেটার বলা হয়। কিংবা অ্যারিজোনাতে তৈরি হওয়া উল্কাপাতের দরুন সৃষ্ট বৃহৎ গর্তকে, যেটাকে শয়তানের খাত বলা হতো, এটাও কিন্তু একটা মিটিওর ক্রেটার। আর পার্থিব শক্তিগুলোর মধ্যে কি আছে? অন্তর্জাত শক্তি, যেটা ভূ অভ্যন্তরের মধ্যে কাজ করে তৈরি করছে, আর একটা বহির্জাত শক্তি যেটা ভূপৃষ্ঠের বাইরে কাজ করে তৈরি করছে। এই অন্তর্জাত ও বহির্জাত শক্তি। ওকে, নেক্সট, বহির্জাত শক্তি বা প্রক্রিয়া, অন্তর্জাত শক্তি বা প্রক্রিয়া, এটা আচ্ছা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার ক্ষেত্রে তাহলে দেখ, এই তিনটে জিনিস মনে রাখলে তোরা কিন্তু ইজিলি সংজ্ঞা লিখতে পারবি। দেখ সংজ্ঞাটা কত সোজা। দেখ, বিভিন্ন অপার্থিব ব্র্যাকেটে মহাজাগতিক এবং পার্থিব ব্র্যাকেটে অন্তর্জাত বহির্জাত শক্তির মাধ্যমে ভৌত রাসায়নিক প্রক্রিয়ায় ভূমিভাগের উদ্ভব, বিনাশ, পরিবর্তন, বিবর্তন সাধিত হয়। যে প্রক্রিয়ার মাধ্যমে এটা হয় তাকে বলা হয়
ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এজন্য এভাবে মনে রাখবি যে তোকে কি কি স্পাইসেস দিতে হবে ওই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার সংজ্ঞাটার মধ্যে, তাহলেই খুব সহজে লেখা যায়, ভাষাটা নিজের হয়। আচ্ছা, নেক্সট বহির্জাত অন্তর্জাত শক্তি প্রক্রিয়া অর্থ হিসেবে কি দেখা যায়? একটাকে বলা এন্ডোজেনাস প্রসেস, সরি এক্সোজেনাস প্রসেস বহির্জাত, আর একটা অন্তর্জাত হচ্ছে এন্ডোজেনাস প্রসেস। এন্ডো বলতে ইনার, ভেতরের অংশে ঘটছে, তাই ইনার, ভেতরের অংশে ঘটছে, তারপর জন্ম নিচ্ছে ভূমিরূপ, জেনেসিস মানে জন্ম নেওয়া বা বিবর্তন হওয়া। আর বাইরের অংশে ঘটে যখন ভূমিরূপ জন্ম নিচ্ছে তখন তাকে বলছি আমরা বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্ট ভূমিরূপ, এটা অন্তর্জাত প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্ট ভূমিরূপ। যদিও ভূমিরূপগুলো কিন্তু সবসময় বাইরে গঠিত হয়, অন্তর্জাত প্রক্রিয়ার ফলে সৃষ্টি হলো ভূমিরূপটা কিন্তু ভূ অভ্যন্তরের ভেতরে সৃষ্টি হয় না, ভূমিরূপটা বাইরে সৃষ্টি হয়, কারণ আমরা বলেছি পৃথিবীর উপরিভাগে ত্রিমাত্রিক দৃশ্য, তবেই ভূমিরূপ হতে হবে। আর বহির্জাত শক্তির মাধ্যমে শক্তিটাও বাইরে ঘটে, ভূমিরূপটাও বাইরে সৃষ্টি হয়। এটার ক্ষেত্রে শক্তিটা ভেতরে ঘটে বা প্রক্রিয়াটা ভেতরে ঘটে এবং ভূমিরূপটা আমরা বাইরে দৃশ্যমান হতে দেখি। কিসের মাধ্যমে মূলত ঘটে? ভূ অভ্যন্তরস্থ চাপ, এই যে শিলামণ্ডল, তার নিচে গুরুমণ্ডল, এই এদের যে পদার্থগুলো, এই পদার্থগুলোর চাপ, তার মানে ভূ অভ্যন্তরস্থ চাপ এবং এই চাপের দরুন সৃষ্টি হওয়া যে তাপ এবং তাপীয় পরিচলন স্রোত, মানে নিচের স্তর থেকে উপরে পরিচলন স্রোতের মতো তাপটা সার্কেলড হতে থাকে। তা এই ভূ অভ্যন্তরস্থ চাপ এবং তাপের প্রভাবে অন্তর্জাত প্রক্রিয়াটা কার্যকরী হয়। বহির্জাত শক্তির ক্ষেত্রে কি হয়? বহির্জাত শক্তি যেগুলো, মূলত 5টা বহির্জাত শক্তি পৃথিবীতে কাজ করে: নদী, সেকেন্ড বায়ু, থার্ড হিমবাহ, ফোর্থ ভৌম জল, আর ফিফথ সমুদ্র তরঙ্গ। সমুদ্র স্রোত নয় কিন্তু, সমুদ্র তরঙ্গ দুটো আলাদা জিনিস। এই 5টা বহির্জাত শক্তি, নদী, বায়ু, হিমবাহ, ভৌমজল, সমুদ্র তরঙ্গ, এই শক্তিগুলো ক্ষয় এবং সঞ্চয়ের মাধ্যমে বহির্জাত প্রক্রিয়া ঘটায়। বহির্জাত প্রক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় স্থানীয় বিবর্তন হয়েছে, মানে ছোট ছোট ভূমিরূপ তৈরি, যেমন অশ্বকুর আকৃতির হ্রদ, যেমন মন্থকুর, যেমন জলপ্রপাত, ছোট ছোট ভূমিরূপ, স্থানীয় বিবর্তন হয়েছে। অন্তর্জাত শক্তির ক্ষেত্রে দেখা যায় কিন্তু একটা বড় অঞ্চলে বিবর্তন হয়েছে, ভঙ্গিল পর্বত তৈরি হচ্ছে, হিমালয় পর্বতদ্বয় কতখানি অংশ জুড়ে রয়েছে। তার মানে এখানে স্থানীয় কোনো কোনো ক্ষেত্রে হয়, ভূমিকম্প অগ্নুৎপাতের ক্ষেত্রে ছোট জায়গার পরিবর্তন ছোট ভূমিকম্পের ক্ষেত্রে হতে পারে, কিন্তু মূলত আঞ্চলিক পরিবর্তন হয়, ওর জন্য দুটোই হতে পারে, স্থানীয় বা আঞ্চলিক পরিবর্তন। বহির্জাত শক্তির ক্ষেত্রে মূলত থার্ড স্টেজ ল্যান্ডফর্ম তৈরি হয়, ক্ষুদ্র মাত্রার ভূমিরূপ তৈরি হয়, ছোট ছোট ভূমিরূপ। আর অন্তর্জাত শক্তির ক্ষেত্রে কিন্তু বৃহৎ মাত্রার ভূমিরূপ তৈরি হয়, বড় ভূমিরূপ তৈরি হয়। যেমন স্টেজ ল্যান্ডফর্ম বা ক্রোম ভূমিরূপ বলতে কি বুঝি আমরা? ক্রোম ভূমিরূপ বলতে যখনই আমাদের কাউকে জিজ্ঞেস করা হয় যে ভূমিরূপ কয় প্রকার, প্রথমেই একটা আনসার দেখি, স্টুডেন্টরা বলে যে ভূমিরূপ তো স্যার 3 প্রকার, পর্বত, মালভূমি, সমভূমি। একটু বুদ্ধিমান স্টুডেন্টরা বলে পর্বত, মালভূমি, সমভূমি এবং মরুভূমি। এখন এইগুলো কিন্তু পর্যায় অনুসারে ভূমিরূপ। ক্রমের ব্যাপারটা কি? ক্রমটা ঠিক পর্যায় না, ক্রমটা হচ্ছে পৃথিবীর সৃষ্টির পর থেকে কি কি ভূমিরূপের বিকাশ ঘটেছে সেগুলো ক্রম বলা হয়। যেমন সৃষ্টির পরে অন্তর্জাত শক্তি কাজের মাধ্যমে মহাদেশ মহাসাগর প্রথম তৈরি হয়েছিল, ওর জন্য ফার্স্ট স্টেজ ল্যান্ডফর্ম। এখানেও একটা অন্তর্জাত শক্তি কাজ করেছিল, ফার্স্ট স্টেজ ল্যান্ডফর্ম তৈরি করেছিল মহাদেশ এবং মহাসাগর। মহাদেশ এবং মহাসাগরের নিচে আবার অন্তর্জাত শক্তি কাজ করে, ক্ষুদ্র মাত্রা কিছু অন্তর্জাত শক্তি কাজ করে কি কি ভূমিরূপ তৈরি করেছে? ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত, বিভিন্ন লাভা মালভূমি, বিভিন্ন সমভূমি, এগুলো তৈরি করেছে। তার মানে এগুলো সেকেন্ড স্টেজ ল্যান্ডফর্ম। এবং তার মানে দেখ, ফার্স্ট স্টেজ ল্যান্ডফর্মটা পৃথিবীতে প্রথম তৈরি হয়েছে পৃথিবী সৃষ্টির সময়, কিছুটা এখানে বড় অন্তর্জাত শক্তি কাজ করেছে। সেকেন্ড স্টেজ ল্যান্ডফর্ম কিন্তু অন্তর্জাত শক্তি কাজ করেছে, বিকাশটা আমরা বাইরে দেখেছি, বাইরে ভূপৃষ্ঠের উপরে ভূমিরূপ তৈরি হয়েছে। থার্ড স্টেজ ল্যান্ডফর্ম যেটা, এই যে সেকেন্ড স্টেজ ল্যান্ডফর্ম গুলো, পর্বত, মালভূমি, এর উপরে বিভিন্ন বহির্জাত শক্তি, নদী, বায়ু, হিমবাহ, এগুলো কাজ করে কি তৈরি করেছে? ক্ষুদ্র মাত্রার ভূমিরূপ, গিরিখাত, ক্যানিয়ন, অশ্বকুর আকৃতির হ্রদ, জলপ্রপাত, নদী বাঁক, এগুলো তৈরি করেছে। এগুলো হচ্ছে থার্ড স্টেজ ল্যান্ডফর্ম, ছোট ছোট ল্যান্ডফর্ম। আচ্ছা, বহির্জাত শক্তির ক্ষেত্রে মূলত ধীর পরিবর্তন দেখা যায়, আস্তে আস্তে ল্যান্ডফর্মটা গঠন হয়, যদিও এটা বিনাশ কিন্তু খুব ফাস্ট হয়। যেমন একটা অশ্বকুর আকৃতির হ্রদ তৈরি হলো, পরের বছর বর্ষাকালে তার উপর দিয়ে যখন জল প্রবাহিত হয় অশ্বকুর আকৃতির হ্রদটা বিনষ্ট হয়ে যায়। অতএব ধীর পরিবর্তন বলতে আমরা সৃষ্টিটাকে বলতে চাইছি, বিনাশটা কিন্তু কোনো কোনো সময় খুব ফাস্ট হতে পারে, এই ধীর পরিবর্তন। আর অন্যদিকে অন্তর্জাত শক্তির ক্ষেত্রে কি হয়? ধীরও হতে পারে, আকস্মিক পরিবর্তন হতে পারে, যেমন ভূমিকম্প, অগ্নুৎপাত, এগুলো আকস্মিক পরিবর্তন। আবার
মহীভাবক আলোড়ন, গিরিজনী আলোড়নের ফলে যেগুলো গঠিত হয়, বঙ্গীর পর্বত বা স্তূপ পর্বত, এগুলো কিন্তু ধীর পরিবর্তন। অতএব ধীর আকস্মিক দু ধরনের পরিবর্তনও হতে পারে। অন্যদিকে অন্তর্জাত শক্তির মাধ্যমে কি হয়, কোনো ভূত্বকের সংকোচন হতে পারে, কোনো ভূত্বক প্রসারিত হতে পারে, উত্থিত হতে পারে কোনো ভূত্বক, কোনো ভূত্বকের অবনমন ঘটতে পারে, সামান্য বিকৃতি ঘটতে পারে, মানে ভূত্বকটার বিকৃতি ঘটে একটু অন্য আকৃতি নিয়ে। যেমন ভূত্বকের উত্থানে একটা উদাহরণ হিমালয় পর্বত গঠন, ভূত্বকের অবনমনের একটা উদাহরণ হতে পারে কচ্ছের রণ বা অবনমিত অঞ্চল। হ্যাঁ, অবনমিত অঞ্চল গঠনগুলো যেগুলো, সেগুলো ভূত্বকের অবনমনের উদাহরণ হতে পারে। বিকৃতির উদাহরণ কিরকম হয়ে যায়, হিমালয় পার্বত্য অঞ্চলের পূর্ব দিকের মানে নাঙ্গা পর্বতের কাছে এবং পশ্চিম দিকের নামচা বারোয়া শৃঙ্গের কাছে দুদিকে একটা চুলের কাঁটার মতো বাঁক দেখা যায়, যাকে সিনট্যাক্সিয়াল বাঁক বলে। এটা কিন্তু এক ধরনের বিকৃতি, ডিস্টরশন হয়েছিল, ওই অঞ্চলে একটা বিকৃতি ঘটেছিল একদম পশ্চিমতম প্রান্তে এবং পূর্বতম প্রান্তে। এই দুটো জায়গায় একদিক দিয়ে ব্রহ্মপুত্র নদী গিরিখাত তৈরি করেছে, একদিক দিয়ে আমাদের সিন্ধু নদী গিরিখাত তৈরি করেছে। গিরিখাতগুলো পরে তৈরি হয়েছে, বাঁকগুলো কিন্তু অনেক আগে গঠিত হয়েছিল। এটা একটা বিকৃতি। এরকম ভূত্বকের বিভিন্ন রকমের বিকৃতি, অবনমন, উত্থান, প্রসারণ, সংকোচন ঘটতে পারে। কিন্তু বহির্জাত শক্তি বা বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে মূলত ক্ষয়ের দরুন, কোন একটা জায়গায় ক্ষয় হচ্ছে, ক্ষয়ের দরুন ভূমিরূপটার অবরোহণ ঘটতে পারে, মানে ভূমিরূপটা নিচু হয়ে যেতে পারে। সঞ্চয়ের দরুন ভূমিরূপটার আরোহণ ঘটতে পারে, মানে ভূমিরূপটা উঁচু হয়ে যেতে পারে। অথবা বহুদিন ধরে অবরোহণ আরোহণ চলতে চলতে ভূমিরূপটা দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপ হতে পারে, আর পর্বত ক্রমাগত অবরোহণ হতে হতে মালভূমিতে পরিণত হলো, অর্থাৎ পর্যায়ন ঘটতে পারে, একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে আসতে পারে। তাহলে এই কিন্তু অবরোহণ আরোহণ পর্যায়ন করতে পারে, এখানে এগুলো ঘটতে পারে। দেখ, মূলত আমি এভাবে পড়ালাম, পার্থক্যটা তোদের পক্ষে ইজি হলো। তোরা পুরো পুরো বোর্ডের যে পার্টটা আছে এটা ক্লাস নোট হিসেবে নোট ডাউন করিস এবং এটাকে নিজেদের মতো নোট তৈরি করতে পারিস খুব ইজি এবং খুব ভালো নোট হবে। আচ্ছা, নেক্সট আমি অবশ্যই বলবো এটাকে নোট ডাউন করে রাখিস, কারণ ভিডিওটা পড়ার সময়, দেখার সময় এবং তোর নোট পড়ার সময় বা বই পড়ার সময় তুই এটাকে পাশে রেখে পড়লে তোর অনেক হেল্প হবে। ওকে, নেক্সট দেখ, অন্তর্জাত প্রক্রিয়া আমরা পরে আসছি। অন্তর্জাত প্রক্রিয়া পরে, তারপর বহির্জাত প্রক্রিয়া আসবো। অন্তর্জাত প্রক্রিয়াতে মূলত দুটো ভাগে কাজ করে। অন্তর্জাত প্রক্রিয়া মানে আমরা দেখে নিলাম যে ভূ অভ্যন্তরের চাপ তাপের মাধ্যমে স্থানীয় বা আঞ্চলিকভাবে ধীর বা আকস্মিক পরিবর্তনের মাধ্যমে ভূত্বকের সংকোচন, প্রসারণ, উত্থান, অবনমন, বিকৃতি ঘটে, যাকে অন্তর্জাত প্রক্রিয়া বলা হয়। দুভাবে কাজ করছে, একটা আকস্মিক বা ধীর, যেটা আমরা আগেও দেখেছি। আকস্মিকের মধ্যে ভূমিকম্প, আগ্নেয়োচ্ছ্বাস দুটো, এটা ডিটেলস আর দরকার নেই, শুধু প্রক্রিয়াগুলোর নাম দরকার। এবার ধীর প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি দেখতে পারি, ভূগাঠনিক প্রক্রিয়া হতে পারে, সমস্থিতিক প্রক্রিয়া হতে পারে, ইউস্ট্যাটিক প্রক্রিয়া হতে পারে। এর মধ্যে একটা পার্ট তোদের রয়েছে, এ দুটো নেই, যদি আমি একটু বলে দিচ্ছি। ভূগাঠনিক প্রক্রিয়া মানে হচ্ছে যেটা সরাসরিভাবে ভূমিরূপ গঠনের সঙ্গে সম্পর্কযুক্ত। ইউস্ট্যাটিকের ব্যাপার হচ্ছে, ইউস্ট্যাটিক ব্যাপারটা এরকম একটা সমস্থিতি মতবাদ, সরি ইউস্ট্যাটিক না, সমস্থিতিক। সমস্থিতিকের মধ্যে আইসোস্ট্যাসি, আইসোস্ট্যাসি মানে সমস্থিতি। আইসোস্ট্যাসি ব্যাপারটা খুব শক্ত নয়, থিওরি হিসেবে পড়ানো হয় বিভিন্ন জায়গায়, এই জন্য একটা শক্ত রূপ দেওয়া হয়েছে। মূলত খুব ছোটবেলায় ফিজিক্স একটা জিনিস পড়েছিলি, দুটো জিনিস। একটা, একই ঘনত্বের তরলে যদি বিভিন্ন ঘনত্বের কঠিন দ্রব্য রাখা হয় তাহলে সেটা বিভিন্ন উচ্চতা ও গভীরতায় থাকবে। ঠিক উল্টোটাই, বিভিন্ন ঘনত্বের তরলে একই ঘনত্বের কঠিন বস্তুকে রাখা হলে আবার বিভিন্ন জিনিস দেখা যাবে। তাহলে আমরা যদি অ্যাসথেনোস্ফিয়ারকে ধরি, অ্যাসথেনোস্ফিয়ারের ঘনত্ব মোটামুটি একরকম, তার উপর বিভিন্ন পর্বত মালভূমিগুলি রয়েছে। এখন এই পর্বত বা মালভূমিগুলো কিভাবে থাকছে এটা নির্ভর করে, বা কতখানি উচ্চতায় থাকবে এটা নির্ভর করে অ্যাসথেনোস্ফিয়ার এবং ওই পর্বতটার শিলাস্তরের ঘনত্বের পার্থক্যের উপর। এটাই ছিল মূল তত্ত্বের বিষয়, এটার উপর। যেমন আমরা যদি দুতলা বাড়ি তৈরি করতি, তাহলে আমাদের একটা নিচে ভিত, বাড়ি তৈরি করতে গেলে নিচে একটা ভিত দিতে হয়, নাহলে বাড়িটা দাঁড়িয়ে থাকবে না। দুতলা বাড়ি তৈরির ক্ষেত্রে কম ভিত দিতে হয়, 10 তলা বাড়ি তৈরির ক্ষেত্রে বেশি ভিত দিতে হয়। ঠিক একই রকম ভাবে বেশি উঁচু ভূমিরূপগুলো, যেমন পর্বত, তার নিচের অংশেও কিন্তু তার যে রুটটা আছে সেটা বেশ গভীরে অবস্থিত। তার মানে যেটা যত উচ্চতায় আছে সেটা কিন্তু মাটির নিচে বা অ্যাসথেনোস্ফিয়ার নিচে সেই গভীরতায় আছে। এবার এই হচ্ছে সমস্থিতিক, এই মূল ব্যাপারটা হচ্ছে সমস্থিতিক। এর জন্য এটাও কিন্তু অন্তর্জাত শক্তির মাধ্যমেই ঘটে, কারণ দুটোরই পার্থক্য ঘটতে পারে, দুটোর ঘনত্বের পার্থক্য বিভিন্ন সময় ঘটে চলেছে। কারণ শিলাস্তরের
ক্ষয় ঘটছে, শিলাস্তর কোনো একটা পার্বত্য অঞ্চল ক্ষয় ঘটছে, ফলে শিলাস্তরগুলো অন্যত্র স্থানান্তরিত হয়ে চলে যাচ্ছে, ফলে ওখানের পদার্থের হ্রাস ঘটছে, মানে ঘনত্বেরও হ্রাস ঘটছে। এরকম ঘনত্বের পার্থক্যের জন্য উত্থান পতনগুলো হয়, যেটাকে আমরা সমস্থিতিকের মাধ্যমে আলোচনা করি। ইউস্ট্যাটিকের মাধ্যমে মূলত আলোচনা করা হয় যে বিষয়টা, ইউস্ট্যাটিক হচ্ছে সমুদ্রবক্ষের উত্থান পতন। মানে সমুদ্রের নিচে তো প্রচুর আগ্নেয়গিরি রয়েছে, ফলে এখানে মাঝে মাঝে ভূমিকম্প, অগ্নুৎপাত, বিভিন্ন ছোট ছোট জিনিস ঘটতে থাকে। সুনামির ঘটনাও আছে। মূলত এরকম কোনো বছরও আছে যেখানে জাপানের নিকটবর্তী অঞ্চলে প্রায় 76টা সুনামি দেখা গেছিল এক বছরে। তা এই রকমের জন্য কি হয়, সমুদ্রবক্ষ মাঝে মাঝে ওঠানামা করে, সমুদ্রের উপকূলটা কিছু সময় উপরে উঠে যায়, কিছু সময় নিচে নেমে যায়, যেগুলো একটা এই সমুদ্রবক্ষের ওঠানামাটাকে পুরোটা আলাদা করে দেওয়া হয়েছে একটা কারণেই, যে জন্য এটার পরিমাণ বেশি বলে, যে জন্য এটাকে বলা হয় ইউস্ট্যাটিক আলোড়ন, সমুদ্রবক্ষের ওঠানামার সঙ্গে সম্পর্কযুক্ত। এই দুটো আমাদের সিলেবাসের মধ্যে নেই। ভূগঠনিকেরটা রয়েছে মহীভাবক আর গিরিজনী। মহীভাবক গিরিজনী দু রকম আলোড়ন দেখা যায় ভূগঠনিক মানে ভূমিরূপ গঠনের ক্ষেত্রে। এখন মহীভাবক গিরিজনীকে কিভাবে ভাগ করবো? মহীভাবক মানে হচ্ছে ওরোজেনিক মুভমেন্ট, মহীভাবক আলোড়ন। আর গিরিজনী হচ্ছে মহীভাবক হচ্ছে আমি একটা ভুল করেছি, এক মিনিট, আচ্ছা এটা একটু উল্টো লিখে ফেলেছিলাম। মহীভাবক আলোড়ন মানে হচ্ছে এপিরোজেনিক মুভমেন্ট। এপিরোজেনিক কথাটা দুটো ভাগে ভাগ করা হয়, এপিরোজ আর জেনেসিস। জেনেসিস মানে তো আমরা আগেও জেনেছি, ওর জন্য জেনেসিসের পার্টটা লিখিনি, তোরা এখানে কিন্তু অ্যাড করিস জেনেসিসের পার্টটাও। তা এপিরোজ মানে হচ্ছে কন্টিনেন্ট, মানে যে আলোড়নের প্রভাবে মহাদেশ, কন্টিনেন্ট বা মহাদেশ তৈরি হচ্ছে তাকে আমরা মহীভাবক আলোড়ন বলি। অন্যদিকে ওরোজ, ওরোজ মানে হচ্ছে মাউন্টেন, মানে যে আলোড়নের প্রভাবে পর্বত তৈরি হচ্ছে তাকে আমরা গিরিজনী আলোড়ন বলি। এমনিও গিরি কথাটা আর মহি কথাটা থেকে বাংলায় তোরা মহাদেশ ও গিরি মানে পর্বত এটা বুঝতে পারছিস। ব্যাপ্তি মানে কতখানি অঞ্চল জুড়ে কাজ করে। মহীভাবক আলোড়নের ক্ষেত্রে ছোট অঞ্চলেও হতে পারে, বড় অঞ্চলেও হতে পারে। যেমন কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় মহীভাবক আলোড়ন কিন্তু স্তূপ পর্বত গঠন করেছে, আবার কোনো কোনো জায়গায় দেখা যায় মহীভাবক আলোড়ন ছোট ছোট কিছু ভূমিরূপ চ্যুতি বা ভাঁজ এগুলো তৈরি করেছে। এখন ব্যাপ্তি বলতে কি? ব্যাপ্তি বলতে স্থানীয় বা আঞ্চলিক দুটো ভাবেই ঘটতে পারে, ছোট অঞ্চলেও ঘটতে পারে, বড় অঞ্চলেও ঘটতে পারে মহীভাবক আলোড়নের ক্ষেত্রে। গিরিজনী আলোড়নের ক্ষেত্রে কিন্তু সবসময় অধিকাংশ ক্ষেত্রেই বড় অঞ্চল জুড়ে ঘটে, বড় অঞ্চলে সৃষ্টি হয় এবং বড় অঞ্চলে কার্যকরী হয়। কার্যকরী স্থান কি মহীভাবক আলোড়নের ক্ষেত্রে? মূলত মহাদেশীয় শিলার নিচের অংশে ঘটতে পারে। মানে মহাদেশীয় শিলা বলতে শিয়াল আর সীমা দুটো পার্ট পড়েছিলাম। শিয়াল মহাদেশীয় শিলা, শিয়ালের নিচের অংশে সাধারণত মহীভাবক আলোড়ন ঘটে। অন্যদিকে গিরিজনী আলোড়নের ক্ষেত্রে কিন্তু মহাসাগরীয় শিলার নিচে ঘটে, মানে সীমার নিচে ঘটে গিরিজনী আলোড়ন। মহীভাবক আলোড়নের ক্ষেত্রে যে বলটা থাকে সেটা পৃথিবীর ভিত্তিতে ব্যাসার্ধ বরাবর হয় এবং প্রযুক্ত বলের অভিমুখ উল্লম্ব হয়। উল্লম্ব বলতে আমরা কিন্তু নিচের দিকেও বুঝতে পারি, মানে কেন্দ্র বরাবরও বুঝতে পারি, কেন্দ্রমুখী হতে পারে, কেন্দ্র বহির্মুখী হতে পারে। দেখ এটা কেন্দ্র বহির্মুখী, এদিকে কেন্দ্রমুখী দেখানো হয়েছে। ব্যাসার্ধ বরাবর হয়, উল্লম্ব, কেন্দ্রমুখী, কেন্দ্র বহির্মুখী দু রকমই হতে পারে। কিন্তু গিরিজনী আলোড়নের ক্ষেত্রে পৃথিবীর স্পর্শক বরাবর হয়। স্পর্শক বলতে জ্যামিতিতে পড়েছিলি, স্পর্শক যে রেখা বৃত্তের একটি বিন্দুকে স্পর্শ করে, বৃত্তের পরিধির একটি বিন্দুকে স্পর্শ করে তাকে স্পর্শক বলা হয়। তার মানে এরকম স্পর্শক, এই স্পর্শক বরাবর এটা পরস্পরের দিকেও হতে পারে, এই যে ইয়েলো দাগটা দিয়ে পরস্পরের দিকেও হতে পারে, পরস্পরের বিপরীত দিকেও হতে পারে, দুটো বিপরীত দিকেও হতে পারে বা পরস্পরের দিকেও হতে পারে। এই স্পর্শক বরাবর কাজ করে, এটার জন্য তির্যক ভাবে কাজ করে, মানে অভিমুখটা তির্যক, আর পৃথিবীর ক্ষেত্রে স্পর্শক বরাবর কাজ করে। মূলত মহীভাবক আলোড়নের ক্ষেত্রে মহাদেশ, মহাসাগর, স্তূপ পর্বত এগুলো তৈরি হয়। গিরিজনী আলোড়নের ক্ষেত্রে ভঙ্গির পর্বত, আগ্নেয় পর্বত, কিছু ভাঁজ এগুলো তৈরি হয়। ঠিক আছে, এই মোটামুটি মহীভাবক গিরিজনী আলোড়ন অন্তর্জাত প্রক্রিয়ার পার্ট অব্দি আমাদের কমপ্লিট হলো। এরপরে আমরা বহির্জাত প্রক্রিয়া করব। আচ্ছা, এরপরে আমরা আসছি বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়ায় সাধারণত আমরা বলেছি বহির্জাত প্রক্রিয়া কিভাবে ঘটে, বাইরে ভূমিরূপের উপর কাজ করে। মূলত বহির্জাত প্রক্রিয়ার 5টা কার্যকরী শক্তি আছে। প্রথমটা হচ্ছে হিমবাহ, তারপর নদী, তারপর বায়ু, সমুদ্র তরঙ্গ এবং ভৌমজল। এখন হিমবাহ উচ্চ পার্বত্য অঞ্চল বা উচ্চ অক্ষাংশের দেশসমূহে কার্যকরী হয়। উচ্চ পার্বত্য অঞ্চল বলতে আমরা মাউন্ট এভারেস্ট, গডউইন অস্টিন, কাঞ্চনজঙ্ঘা এই উঁচু অংশগুলো বলতে চাইছি। উচ্চ অক্ষাংশের দেশসমূহ বলতে আন্টার্কটিকা, গ্রিনল্যান্ড যেগুলো হায়ার অল্টিটিউডে অবস্থিত।
নদী যেখানে যেখানে হিমবাহের কাজ হয় সেই অঞ্চল ব্যতীত ভূপৃষ্ঠের সর্বত্র, ইভেন মরু অঞ্চলেও কিন্তু নদীর কাজ হয়। আমাদের থর মরুভূমিতেই লুনি কাজ করে। তাহলে নদী হিমবাহের কাজ উচ্চ পার্বত্য অঞ্চল, উচ্চ অক্ষাংশের দেশে, সেগুলো ছাড়া বাকি সব অংশেই নদী কাজ করে। এর জন্য নদী একমাত্র বহির্জাত শক্তি যেটা সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি অঞ্চলে কাজ করে। আর সবচেয়ে কম অঞ্চলে কাজ করে বায়ু, শুষ্ক মরু বা মরুপ্রায় অঞ্চল। কারণ মরুভূমি যেহেতু পৃথিবীতে অনেক কম, পর্বত, মালভূমি, সমভূমি, মরুভূমির মধ্যে মরুভূমির পরিমাণ সবচেয়ে কম, ভারতেই 0.2% মাত্র মরুভূমি। তা এই শুষ্ক মরুপ্রায় অঞ্চলে কিন্তু বায়ু কাজ করে। সমুদ্র উপকূলে সমুদ্র তরঙ্গ কাজ করে। সমুদ্র তরঙ্গ বারবার সামুদ্রিক জলোচ্ছ্বাসের মাধ্যমে সমুদ্র উপকূলকে ভেঙে ফেলে, সমুদ্র উপকূলের ভূমিরূপের পরিবর্তন ঘটায়, উপকূল অঞ্চলের উপকূল রেখার পরিবর্তন ঘটায়। বিভিন্ন ছোট ছোট ভূমিরূপ, স্পিট, হুক, এরকম ছোট ছোট ভূমিরূপ তৈরি করে। এরকম একটা সামুদ্রিক ভূমিরূপ আছে যার নাম হচ্ছে জিও, অদ্ভুত টাইপের নাম। তা যাই হোক, এরকম বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি করে। ভৌমজল চুনাপাথরযুক্ত অঞ্চলে কাজ করে। চুনাপাথরযুক্ত অঞ্চলে মূলত কার্বন ডাই অক্সাইড মিশ্রিত জল, মানে যেটা আমরা সহজ ইকুয়েশন, H2O CO2 মিলে কার্বনিক অ্যাসিড গঠন করে H2CO3, যেটা ক্যালসিয়াম কার্বনেট CaCO3 সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম বাইকার্বনেট গঠন করে। একদম এই প্রক্রিয়াতেই কিন্তু ভৌম জলের কাজ হয় চুনাপাথরযুক্ত অঞ্চলে। এখানেও বিভিন্ন ভূমিরূপ গঠিত হয়, তার মধ্যে অধিকাংশই বেসিন আকৃতির। একটা ভূমিরূপও আছে যার নাম হচ্ছে সিঙ্ক হোল। সিঙ্ক বলতে আমরা বেসিন বুঝি, এরকম বেসিনের আকৃতির হয়, জন্য সিঙ্ক হোল, ডোলাইন, পোলজে, হামস, এরকম বিভিন্ন ভূমিরূপ আছে। মূল প্রক্রিয়া কি? অবরোহণ, আরোহণ আর জৈবিক, এই তিনটে প্রক্রিয়া। অবরোহণ মূলত ঘটে ক্ষয়ের মাধ্যমে, আগেও বলেছি, ক্ষয়ের মাধ্যমে নিচু হয়ে যাওয়া, সঞ্চয়ের মাধ্যমে উঁচু হয়ে যাওয়া। জৈবিক প্রক্রিয়া বলতে জীব দেহের মাধ্যমে, যেমন ধর যেসব মৃৎভেদী প্রাণীরা মাটিতে বাস করে তারা মাটি খুঁড়ে বসবাস করে, সেজন্য নিচের মাটিকে ওপরে নিয়ে আসে, ফলে একদিকে কোনো গর্ত তৈরি হতে পারে, কোনো ছোট অঞ্চল একটুখানি ঢিবির মতো অংশ তৈরি হতে পারে। এই জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু বহির্জাত শক্তি কাজ হয়ে থাকে অল্প কম পরিমাণ। ফলাফল কি? পর্যায়ন ঘটতে পারে, মানে এক পর্যায়ের ভূমিরূপ থেকে আরেকটা পর্যায়ে আসতে পারে। সমতলীকরণ ঘটতে পারে, মানে ভূমিরূপটা সমতলে পরিণত হতে পারে, যাকে আমরা ক্ষয়ের নিম্ন সীমা বলি। ক্ষয়ের নিম্ন সীমা, বা যাকে আমরা ক্ষয়ের নিম্ন সীমা বলি। ক্ষয়ের নিম্ন সীমার ধারণাটা আমি একটু লিখে দিলাম। J.W. পাওয়েল ক্ষয়ের নিম্ন সীমার ধারণা দেন। J.W. পাওয়েল। তৃতীয় ক্রমের ভূমিরূপ, মানে এই গিরিখাত, ক্যানিয়ন, অশ্বক্ষুর আকৃতি হ্রদ, এগুলো তৈরি হতে পারে। এখন এই যে পর্যায়ন বা গ্রেডেশন, পর্যায়ন ইংরাজি, এই গ্রেড শব্দটা প্রথম প্রবক্তা হচ্ছে G.K. গিলবার্ট। এগুলো কিন্তু শর্ট কোশ্চেনের জন্য লাগবে, অবশ্যই নোট ডাউন করবি সবগুলো। পর্যায়ন ধারণাটার প্রবর্তক, শব্দটার প্রবর্তক G.K. গিলবার্ট, কিন্তু ধারণার প্রবর্তক দুজন, চেম্বারলিন এবং স্যালিসবারি, দুজন পর্যায়ন ধারণার প্রবর্তক। এই পর্যায়নের ক্ষেত্রে বহির্জাত প্রক্রিয়া আর কি কি করতে পারে? আবহবিকার ঘটাতে পারে, ক্ষয়ীভবন ঘটাতে পারে, পুঞ্জিত ক্ষয় ঘটাতে পারে। আবহবিকার মানে শিলার বিচূর্ণী ভবন বা বিয়োজন ঘটে। যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার, জৈবিক আবহবিকার। এর মধ্যে যান্ত্রিক আবহবিকারের মাধ্যমে শিলার বিচূর্ণী ভবন ঘটে, রাসায়নিক আবহবিকারের মাধ্যমে শিলার বিয়োজন ঘটে, জৈবিক আবহবিকারের মাধ্যমে, যদি যান্ত্রিক পদ্ধতিতে হয় জৈবিক আবহবিকার, যাকে আমরা জৈব যান্ত্রিক বলি, সেক্ষেত্রে হলে বিচূর্ণী ভবন ঘটবে, এবং জৈব রাসায়নিক হলে বিয়োজন ঘটবে। যেমন আমি এটা একটুখানি বলে দিই, যান্ত্রিক আবহবিকার, যেমন শিলা হচ্ছে তাপের কুপরিবাহী মানে হ্যাঁ, আবহবিকার তাহলে দুটো ভাবে হয়, শিলার বিচূর্ণী ভবন, বিয়োজন। এখন মূলত যান্ত্রিক আবহবিকারের ফলে কি হয়? শিলাতাপের কুপরিবাহী হওয়ার জন্য তিন রকম তাপ পরিবাহিতা আমরা দেখি। একটা সুপরিবাহী বস্তু, কুপরিবাহী বস্তু এবং অপরিবাহী বস্তু। কুপরিবাহী মানে শিলার মধ্যে তাপের পরিবহন ঘটে, কিন্তু উপরের স্তরে যে পরিবহনটা ঘটে ভেতরের স্তরে সেটা ঘটে না। ফলে শিলার উপরের স্তর যতটা উত্তপ্ত হয়, এখানে শিলার উপরের স্তর, এটা উপরের স্তর, এটা যতটা উত্তপ্ত হচ্ছে, ভেতরের অংশটা ততটা উত্তপ্ত হচ্ছে না। আবার রাত্রিবেলা যখন মরু অঞ্চলে উষ্ণতা কমে যাচ্ছে, তখন উপরের স্তর ঠান্ডা হওয়ার জন্য যতটা সংকুচিত হতে পারছে, ভেতরের স্তরগুলো পারছে না। ফলে এই উপরের স্তরগুলো এভাবে পেঁয়াজের খোসার মতো আলাদা হয়ে যায়, এটাকে স্বল্পমোচন বলে। এটা ব্লকের আকৃতিতে হতে পারে। ব্লক মানে ছোট ছোট খণ্ডের আকৃতিতে, তখন আমরা তাকে ব্লক ডিসইন্টিগ্রেশন বা প্রস্তর ছাই বিচ্ছিন্নকরণ বলি। এটা ছোট ছোট কণার আকৃতিতে হতে পারে, যখন আমরা তাকে গ্র্যানুলার ডিসইন্টিগ্রেশন বা ক্ষুদ্র কণা বিসরণ বলি।
এগুলো আবহবিকার আমরা আরো ডিটেলসে পরে পড়বো। মূলত আবহবিকারের দরুনও কিন্তু বহির্জাত প্রক্রিয়া ঘটতে পারে এবং ভূমিরূপের পরিবর্তন হতে পারে, সেজন্য এখানে অন্যান্য বহির্জাত প্রক্রিয়ার মধ্যে এটাকে অ্যাড করেছি। তা আবহবিকারে যান্ত্রিকভাবে এভাবে ভূমিরূপের পরিবর্তন হতে পারে। রাসায়নিকভাবে কিভাবে হতে পারে, আমরা যে ভৌমজলের কথা বললাম, এখানে কার্বনিক অ্যাসিড, কার্বন ডাই অক্সাইড মিশ্রিত জলের প্রভাবে ভূমিরূপের পরিবর্তন হচ্ছে, এটা কিন্তু রাসায়নিক পরিবর্তন, এটা একটা রাসায়নিক আবহবিকার। এই আবহবিকারটার নাম কার্বনেশন বা অঙ্গার যোজন। জৈবিক পদ্ধতিতে হতে পারে, যেমন গাছের শিকড় বাড়ির বিভিন্ন ফাটলে ঢুকে বা বাড়ির দেওয়ালের জন্য বাড়িকে ফাটিয়ে দেয়, সেরকম সেটা একটা আবহবিকার। বিভিন্ন মৃৎভেদী প্রাণীরা মাটিতে বাস করে, নিচের মাটি বা শিলাচূর্ণকে ওপরে নিয়ে আসছে, এটা এক ধরনের আবহবিকার। এটাই যখন আবার সরলবর্গীয় অরণ্য অঞ্চলে হিউমাসের মানে হিউমাস বা পচা পাতা, যে পাতা পড়ে সেই পাতার ওপর বৃষ্টির জল পড়ে হিউমিক অ্যাসিড তৈরি হয়, যেটা শিলার বিয়োজন ঘটায়। এর জন্য জৈবিকটা কিন্তু যান্ত্রিক রাসায়নিক দুটো পদ্ধতিতেই হতে পারে। নেক্সট হচ্ছে ক্ষয়ীভবন, মানে কোনো একটা জায়গায় আবহবিকার হলো। আমরা এই ডায়াগ্রামটা এই ডায়াগ্রামটা আমরা ধরেছি, এই প্রথমে যে ইয়েলো কালারের যে বাউন্ডারিটা দেখছি, এটা হচ্ছে প্রথম ল্যান্ডফর্মটা। এর মধ্যে আবহবিকার ঘটেছে কি, উষ্ণতা, চাপ, বৃষ্টিপাত এগুলোর প্রভাবে আবহবিকার ঘটেছে। ঘটে এই অঞ্চলটা ক্ষয়ীভূত হয়ে নিচের পিঙ্ক কালারের অংশটা এসছে, তার মানে এটা অবনমন ঘটেছে, এটা নিচু হয়ে গেছে, এবং নিচু হওয়ার দরুন এই নিচের অংশটা তৈরি হয়েছে। তাহলে এই নিচু হওয়ার দরুন এই পদার্থগুলো তো প্রথমে আবহবিকারের সঙ্গে কিন্তু বিচূর্ণীভবন সম্পর্কযুক্ত। আবহবিকার কোনোভাবেই স্থানান্তর ঘটায় না, এটাকে ভেঙে এখানেই রেখে দেবে। এবার এটাকে স্থানান্তর ঘটাতে পারে কি, এই যে বহির্জাত শক্তির দরুন, বহির্জাত প্রক্রিয়ার যে 5টা শক্তি রয়েছে, নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌমজল, এরা যেরকম ক্ষয় করে বহন করে, সেরকম এরা ক্ষয় করে সঞ্চয় করে, সেরকম এরা পরিবহনও করে, বহনও করে। এই ক্ষয়ীভবনের মাধ্যমে বহন হতে পারে, এই শক্তিগুলো বহন করে নিচে আসতে পারে। এই পার্বত্য অঞ্চলে হয়তো কোনো নদী প্রবাহিত, কোনো হিমবাহ রয়েছে, তারা বহন করে নিচে নিয়ে আসতে পারে, এটা হতে পারে। অথবা পুঞ্জিত ক্ষয় ঘটতে পারে। পুঞ্জিত ক্ষয় একটা বিশেষ পদ্ধতি, যদি এগুলো কোনোটা কাজ না করে, শুধু অভিকর্ষ, কেবলমাত্র অভিকর্ষ বল, আবার বলছি কেবলমাত্র অভিকর্ষ বল, অন্য কোনো শক্তি নয়, শুধু অভিকর্ষ বলের মাধ্যমে ওপর থেকে নিচে পদার্থগুলো চলে এলে বা ভূমির ঢাল অনুসারে নিচে নেমে এলে, তাকে আমরা বলবো পুঞ্জিত ক্ষয়। দেখ, এখানে একটা জিনিস লিখেছি আমি, এটা একটু কনফিউশন হয়। সাহায্যকারী শক্তি জল, বায়ু, বরফ, আবার এদিকে বলছি নদী, বায়ু, হিমবাহ, তার মানে এটাও রয়েছে। ক্ষয়ীভবন আর পুঞ্জিত ক্ষয়ের পার্থক্য তাহলে কেরকম? ধর এই পর্বত ঢালটা ধরে নেমে আসবে ক্ষয়ীভূত পদার্থ, উপরের পাটটা তো ক্ষয়ীভূত হয়ে গেছে, তার মানে এই পর্বত ঢালটা ধরে নেমে আসবে। এই পর্বত ঢালটা ধরে যখন নামবে, হতে পারে অভিকর্ষ বলের মাধ্যমেই নেমে আসছে, কিন্তু পর্বত ঢালটা আগের দিনে রাতে বৃষ্টির প্রভাবে বা কোনো সময় বৃষ্টির প্রভাবে কিছুটা ভিজে রয়েছে, তখন কি হবে, ওর স্লাইডিং ফোর্সটা বেড়ে যাবে। কিন্তু আদপে ওটা কিন্তু নদী পরিবহন ঘটালো নয়, ওটা অভিকর্ষ বলের মাধ্যমেই ঘটলো। কিন্তু জলের উপস্থিতির জন্য অভিকর্ষ বলের যে ফোর্সটা, গ্র্যাভিটেশনাল ফোর্সটা কিছুটা হায়ার হয়েছে, কারণ স্লাইডিং ফোর্সটা বেড়ে গেছে। বায়ুর মাধ্যমে এটা ঘটতে পারে, কিংবা বরফের কোনো এই জায়গায় বরফ পড়ে থাকলে বরফের মাধ্যমে ঘটতে পারে। ওর জন্য সাহায্যকারী শক্তি বলেছে। যদি হিমবাহ পুরোপুরি বহন করে আনে তাহলে কিন্তু ক্ষয়ীভবন, যদি বরফের উপস্থিতির জন্য স্লাইডিং ফোর্স বেড়ে যায় পদার্থগুলোর, ক্ষয়ীভূত পদার্থগুলোর, তাহলে কিন্তু বলা হবে পুঞ্জিত ক্ষয়, সাহায্যকারী শক্তি বরফ। সেরকম নদী পরিবহন করলে কিন্তু ক্ষয়ীভবন, কিন্তু জলের উপস্থিতির জন্য যদি স্লাইডিং ফোর্স বেড়ে যায় তাহলে বলবো অভিকর্ষ বলই পরিবহন ঘটিয়েছে, পুঞ্জিত ক্ষয়, কিন্তু সাহায্যকারী শক্তি জল। এই হচ্ছে ব্যাপার। এই মোটামুটি বহির্জাত শক্তি এবং এদের মাধ্যমে তৈরি বিভিন্ন ছোটখাটো ভূমিরূপগত বিন্যাস। এখন ভূমিরূপগুলোর বিবরণ আমরা পরে পড়ব, পর্বত, মালভূমি, সমভূমি, এগুলো সম্বন্ধে আমরা পরে আলোচনা করব। ওকে, টাটা।